হ্যালো স্টুডেন্ট, সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের টেস্ট পেপারের ক্লাস 10-এর 393 পেজের 5-এর দাগ থেকে 395 পেজের 15 দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। দেখো, 5-এর দাগের একটা, অঙ্কিত ও প্রণব একই ব্যাংক থেকে একই দিনে 10% সুদের হারে আলাদা আলাদা অর্থ ধার করলেন। অঙ্কিত 2 বছর পর সুদে আসলে যত টাকা শোধ করেন, 4 বছর পর প্রণব সুদে আসলে ঠিক তত টাকা শোধ করেন। ঠিক আছে, তাদের ঋণের অনুপাত কত ছিল? না, মনে করি অঙ্কিত ও প্রণবের ঋণের পরিমাণ যথাক্রমে x টাকা ও y টাকা। অঙ্কিতকে শোধ করতে হবে কত? না, x প্লাস x গুণিতক, দেখো অঙ্কিতের বেলায় কত না 2 বছর পরে, আর প্রণবের বেলায় 4 বছর পর। আর x গুণিতক পি আর টি বাই 100। আর প্রণবকে শোধ করতে হবে, ঠিক আছে, প্রণবকে শোধ করতে হবে y প্লাস y গুণিতক 4 গুণিতক 10/100। ঠিক আছে, এইটা শর্তানুসারে কি হবে, এটা আর এটা সমান হবে। তাহলে এইটা হবে অ্যান্সার। তাহলে কি হবে, অতএব তাদের ঋণের অনুপাত হবে 7:6। তারপর দেখো, বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা এবং 3 লাখ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকাটা তুলে নেন। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে প্রত্যেকের লভ্যাংশ নির্ণয় করো। দেখো, শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত, ঠিক আছে, প্রথমে 1000 দিয়ে ভাগ করেছি, তাই 24:, আচ্ছা 1000 না 10,000 দিয়ে ভাগ করেছি, তাই 24:30। ঠিক আছে, মানে এর 4টা শূন্য, এর 4টা শূন্য বাদ, তাহলে 24:30। তারপর 6 দিয়ে ভাগ করেছি, তাহলে 81,000 টাকার মধ্যে শ্রীকান্তের তুলে নেওয়া টাকার পরিমাণ কি হবে, 81,000 গুণিতক 4/4 প্লাস 5 মানে 9, এবং সৈফুদ্দিনের তুলে নেওয়া টাকার পরিমাণ 81,000 গুণিতক 5/9। ঠিক আছে, কাটাকাটি করবে, 9 81 আর 3টা শূন্য, তার 9 45,000 টাকা। একইভাবে এটাও সেই 36,000 টাকা। তাহলে 1 মাস হিসাবে শ্রীকান্ত, সৈফুদ্দিন এবং পিটারের মূলধনের অনুপাত হবে, দেখো 8 মাস পরে পিটার যোগ দিয়েছে, তাহলে প্রথম 4 মাস কি হবে, 2,40,000 গুণিতক 4 প্লাস 2,40,000 মাইনাস 36,000 টাকা তুলে নিয়েছে, সেটা বাকি 8 মাস খাটবে। কার? শ্রীকান্তর। একই রকম ভাবে সৈফুদ্দিনের আর পিটারে কি হবে, 81,000 গুণিতক 8 হবে। ঠিক আছে, 1000 দিয়ে ভাগ করলে কি হবে, 300 গুণিতক 4, আচ্ছা 300, 1000 দিয়ে ভাগ করলে প্রথম হবে 240 গুণিতক 4 প্লাস 1000 দিয়ে ভাগ করলে কি হবে, 240 মাইনাস 36 মানে 204 গুণিতক 8 হবে। এটাও 1000 দিয়ে ভাগ করলে কি হবে, 300 গুণিতক 4 হবে, প্লাস 1000 দিয়ে ভাগ করলে 300 মাইনাস এটা 45 থাকবে, 1000 দিয়ে ভাগ করলে 3 শূন্য কেটে যাবে,
মানে প্রত্যেকটা পদকে, এটা গুণে আছে তাই 1000 দিয়ে একেও ভাগ করা হয়েছে, এটা মাইনাস আছে তাই একে 1000 দিয়ে ভাগ, আবার এটাও 1000 দিয়ে ভাগ করা হয়েছে। ঠিক আছে, একই রকম এটা 1000 দিয়ে ভাগ করলো 81 গুণিতক 8, তারপরে 8 দিয়ে ভাগ করা হয়েছে, আর 8 দিয়ে ভাগ করলে এটা 81 পড়ে থাকবে, 8 দিয়ে ভাগ করলে এটা 255 থাকবে। দেখো এটা 8 দিয়ে ভাগ করলে এইটা হবে। ঠিক আছে, 150 গুণিতক 300 হয়, তাই 150 গুণিতক 150 প্লাস পড়ে থাকবে, 4 দিয়ে 8 দিয়ে ভাগ করা হয়েছে। ঠিক আছে, একই রকম 240 মানে কি 120 গুণিতক 2, তাহলে 2 4 8 আর এই 8। ঠিক আছে, মানে যেহেতু যোগে আছে তাই একেও 8 দিয়ে ভাগ হবে, আবার একেও 8 দিয়ে ভাগ হবে, একেও 8 দিয়ে ভাগ, একেও 8 দিয়ে ভাগ, তারপরে 81 দিয়ে ভাগ করা হয়েছে। তাহলে এত টাকার মধ্যে শ্রীকান্ত পাবে কত, 4 বা 1 3 39,150 গুণিতক 4/10, একই রকম বাকিগুলো। ঠিক আছে, তারপর এটা সমাধান করতে হবে। এটা এদিকে নিয়ে আসা হয়েছে আর এটা সেদিকে গেছে। ঠিক আছে, তারপর লসাগু করা হয়েছে, তারপর ক্যালকুলেশন করবে। তারপর কি হয়েছে, এখান থেকে এটা আর এখান থেকে এটা কি করা হয়েছে, উল্টে প্রথমে বি দিয়ে ভাগ করা হয়েছে, তারপর উল্টে দেওয়া হয়েছে। ঠিক আছে, প্রথমে বি দিয়ে ভাগ করলে কি হবে 1/, আর এটাও হবে 1/1/a² প্লাস ab, আর এটা হবে 1/x² প্লাস ax প্লাস bx প্লাস ax প্লাস a² প্লাস ab, এটা আসবে, তারপরে উল্টে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে হয় x সমান 0 অথবা এটা, তাহলে নির্ণয় সমাধান লিখে ফেলবে 0 এবং -2a প্লাস b। তারপর দেখো, যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার দশকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 117 হয় এবং এককের ঘরের অঙ্ক দশকের ঘরের অঙ্কের 3 গুণ হয়, তবে সংখ্যাটি নির্ণয় করো। মনে করি দুই অঙ্কের সংখ্যাটির দশকের ঘরের অঙ্ক x, তাহলে অতএব এককের ঘরের অঙ্ক হবে কি, এর 3 গুণ বলে দেওয়া আছে মানে 3x, তাহলে দুই অঙ্কের সংখ্যাটি হবে 10 গুণিতক দশকের ঘরের অঙ্ক x প্লাস এককের ঘরের অঙ্ক। ঠিক আছে, তাহলে কত হবে 13x, মানে 10x প্লাস 3x মানে 10x প্লাস 3x মানে 13x। সাপোজ 52 মানে কি 10 গুণিতক 5 যুক্ত 2, তাহলে দশকের ঘরের অঙ্ক 5 মানে 10 গুণিতক 5 যুক্ত এককের ঘরের অঙ্ক, এটাও সেই 10 গুণিতক দশকের ঘরের অঙ্ক প্লাস এককের ঘরের অঙ্ক। শর্তানুসারে 13x গুণিতক x সমান 117, তাহলে এখান থেকে x সমান কত পাবো 3, যেহেতু এক্সটা কি হবে গ্রেটার দেন 0, অতএব দুই অঙ্কের ধনাত্মক সংখ্যাটি হবে সমান 13 গুণিতক 3 39। তারপরে দেখো এটা দেওয়া আছে, এটা মান বের করতে হবে। তারপরে দেখো এটাকে এভাবে লেখা যায় √a × √b হলে তো এটা পাওয়া যায়, এটা নিচে লেখা হয়েছে। এরপর যোগ ভাগ প্রক্রিয়া মানে লব প্লাস হর বাই লব মাইনাস হর, যোগ ভাগ প্রক্রিয়া এখানে লিখবে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই বি কাটবে মাইনাস √a। ঠিক আছে, আবার দেখো 1 নম্বর থেকে পাই, মানে দেখো এটা সমান আবার লিখতে পারি x/√b লিখতে পারি, x/√b লিখতে পারি, লেখা হয়েছে। তারপর এখান থেকে দেখো লব প্লাস হর বাই লব মাইনাস হর, এখানে লিখবে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, এটা কাটবে, এটা হবে মাইনাস অফ √b, আর √a প্লাস √a কি হবে 2√a প্লাস √b।
তারপর এটা মাইনাস এইটা, মানগুলো বসানো হয়েছে সব, এই মাইনাসটা এখানে লিখেছি, প্লাস মাইনাসে মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস, তাহলে সব এ বি হবে। তাহলে কি হবে, বিটা এর সঙ্গে গুণ হবে, সঙ্গে মাইনাসটা এখানে আছে, এর সঙ্গেও গুণ হবে, আবার এর সঙ্গেও গুণ হবে, ক্যালকুলেশন করলে এটা অ্যান্সার হবে। তারপরে এই অঙ্কটা ঠিক আছে, 7 দাগের 2, এটা দেখবে করে দেওয়া আছে, এই স্কুলে দেখবে পেজ নাম্বার 388 389 করে দেওয়া আছে। তারপর দেখবে এই অঙ্কটা 8 দাগের 1, তোমাদের বইতে করে দেওয়া আছে, ঠিক আছে, তোমাদের টেক্সট বইতে করে দেওয়া আছে 96 পেজে, ঠিক আছে, এই অঙ্কটা এতটা পর্যন্ত হবে 96 পেজে। তারপরে দেখো এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা বের করতে হবে। আচ্ছা, কি দেওয়া ছিল, a:b সমান 3:2, তাহলে a/b সমান কি হবে, 3/2 হবে। আর দেওয়া ছিল b:c সমান 3:2, তাহলে b/c সমানও 3/2 হবে। এবার দেখো এখানে 20 সোজা আছে 2, আর এখানে 20 সোজা আছে 3, তাহলে 2 আর 3 লসাগু কত হয়, 6, তাই এর উপর নিচে 3 দিয়ে গুণ করা হয়েছে, আর এর উপর নিচে 2 দিয়ে গুণ করা হয়েছে। কেন, 20 সোজা দেখো 6, এবার দেখো 20 সোজা হচ্ছে 6, মাঝে যে আছে তাকে একই করার জন্য, ঠিক আছে। তাহলে 20 সোজা 2 আর 20 সোজা 3, 2 আর 3 লসাগু হচ্ছে 6, তাহলে এর উপর নিচে 3 দিয়ে গুণ করা হয়েছে, আর এর উপর নিচে 2 দিয়ে গুণ করা হয়েছে। তাহলে কি পাওয়া গেল, a:b সমান 9:6 আর b:c সমান 6:4, তাহলে a:b:c সমান 9:6:4। তাহলে মনে করি a সমান 9কে, b সমান 6কে, c সমান 4কে, ঠিক আছে, যেখানে কেটা নট ইকুয়াল টু 0, একটা ধ্রুবক, অশূন্য ধ্রুবক, এখানে লিখে দেবে কেটা হচ্ছে 0 সমান নয়, অশূন্য ধ্রুবক, ঠিক আছে, 0 সমান নয় মানে অশূন্য, একটা ধ্রুবক। তারপরে এখানে মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে, 3:2 হবে অ্যান্সার। তারপরে 10 দাগের 1 আর 2 তোমরা পেয়ে যাবে তোমাদের বইতে। 10 1-এরটা হচ্ছে পেজ নাম্বার 63, প্রয়োগ 10, আর 10 দাগের 2-এরটা হচ্ছে পেজ নাম্বার 216, প্রয়োগ 14, ঠিক আছে। তারপরে দেখো এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। কি দেওয়া আছে, 12 দাগের 1-এরটা, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, সাইন স্কোয়ার থিটা সমান 1 দেওয়া আছে, বা সাইন থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, বা সাইন থিটা সমান কস স্কোয়ার থিটা। তাহলে অতএব সাইন স্কোয়ার থিটা সমান কি হবে, কস স্কোয়ার থিটার হোল স্কোয়ার, ঠিক আছে, এখানে লিখে দিবে উভয় পক্ষকে বর্গ করে পাই, বা আবার সাইন স্কোয়ার থিটা কি হবে, 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর এটা 2 2 4 মানে কস টু দি পাওয়ার 4 থিটা। তাহলে অতএব কস টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, প্রমাণিত। তারপরে দেখো দেখাও যে এটা সমান এটা, তাহলে কি হবে, 2-এরটা বাম পক্ষ সমান সাইন π/3 tan π/6 প্লাস সাইন π/2 cos π/3। তাহলে সাইন π/3 মানে সাইন 60 ডিগ্রি, পাই মানে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি বাই 3 মানে 60 ডিগ্রি, tan π/6 মানে 30 ডিগ্রি,
প্লাস সাইন 90 ডিগ্রি আর কস 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি মানে √3/2 ইন্টু এটার মান হচ্ছে 1/√3, সাইন 90 ডিগ্রি 1 ইন্টু কস 60 ডিগ্রি মানে সাইন 30 মানে হাফ। তাহলে এটা কাটবে, তাহলে 1/2 প্লাস 1/2 সমান হচ্ছে 1। আবার ডান পক্ষ সমান 2 সাইন স্কোয়ার π/4 মানে 2 গুণিতক সাইন π/4 মানে কি, আচ্ছা সাইন স্কোয়ার π/4 মানে সাইন স্কোয়ার 45 ডিগ্রি মানে 2 গুণিতক সাইন 45 ডিগ্রি মানে 1/2 তার হোল স্কোয়ার। তাহলে 2 গুণিতক 1/2 সমান হচ্ছে 1। তাহলে দুটো 1 বেরিয়েছে, ঠিক আছে। তাহলে লিখব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। তারপরে দেখো কি দেওয়া আছে, আর কস থিটা সমান দেওয়া আছে, আর সাইন থিটা দেওয়া আছে। থিটাটা সূক্ষ্ম কোণ, ঠিক আছে, 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট, মানে সূক্ষ্ম কোণ। তাহলে আর এবং থিটা উভয়ের মান বের করো। আর কস থিটা সমান 2√3, আর সাইন থিটা সমান 2। তাহলে অতএব আর সাইন থিটা বাই আর কস থিটা সমান 2/2√3, বা সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা সমান 1/√3, ট্যান থিটা সমান ট্যান 30 ডিগ্রি, যেহেতু 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, ঠিক আছে। অতএব থিটা সমান 30 ডিগ্রি। এবার থিটার মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে আর সাইন থিটা সমান 2, বা আর সাইন 30 ডিগ্রি সমান 2, বা আর গুণিতক সাইন 30 ডিগ্রি মানে হাফ সমান 2, বা আর সমান 2 2 4। এটা আর এর মান, এটা থিটার মান। আচ্ছা, তারপরে দেখো তার দাগের 1 অঙ্কটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে। 391 পেজে যে স্কুলটা আছে সেই স্কুলে আমি করে দিচ্ছি অলরেডি, ঠিক আছে। তার দাগের 1 পেয়ে যাবে। তার দাগের 2 দেখো, একটি উড়োজাহাজ, যে উড়োজাহাজ থেকে রাস্তার পরপর দুটি কিলোমিটার ফলক, ঠিক আছে, 2 কিলোমিটার ফলকের অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে উড়োজাহাজটির উচ্চতা নির্ণয় করো। মানে ধরো এখানে 1 কিলোমিটার ফলক লেখা থাকে না, যে আর ধরো এত দূরত্ব যেতে হবে, মানে লেখা থাকে দেখবে 50 কিলোমিটার, তারপরে আবার একটা যখন ফলক দেখবে থাকবে ধরো 51 কিলোমিটার, মানে ডিস্টেন্স কত হলো 1 কিলোমিটার। আচ্ছা, এইটা কাজে লাগবে। দেখবে রাস্তায় থাকে সিমেন্টের ফলক। আচ্ছা, ফলক দুটি যখন উড়োজাহাজের বিপরীত পাশে থাকে, ঠিক আছে। মনে করি উড়োজাহাজটি উচ্চতা x মিটার, মানে ভূমি থেকে x মিটার উচ্চতায় আছে। আচ্ছা, তাহলে এফ সমান x মিটার। আচ্ছা, তাহলে দেখো এটা সমান্তরাল, এটা ভেদক, তাহলে একান্তর কোণ, এ দুটো পরস্পর কি একান্তর কোণ। আবার দেখো এটা সমান্তরাল, এটা হচ্ছে ভেদক, তাহলে এটা আর এটা পরস্পর একান্তর কোণ, ঠিক আছে। আচ্ছা, সমকোণী ত্রিভুজ এ এফ বি থেকে পাই, মানে এইটা এ এফ বি থেকে পাই কি হবে, ট্যান 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি, এ এফ বাই বি এফ। ট্যান 60 ডিগ্রি মানে √3, এ এফটা কত এক্স বাই বি এফ, তাহলে বি এফ সমান এক্স বাই √3। একই রকমভাবে সমকোণী ত্রিভুজ এ এফ সি থেকে পাই ট্যান 30 ডিগ্রি সমান এ এফ বাই এফ সি। এখান থেকে এফ সি সমান কি হবে √3 ইন্টু এক্স, ঠিক আছে। এই ত্রিভুজের এফ সি থেকে ট্যান 30 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি।
এবার দেখো পরপর 2টি কিলোমিটার ফলকের মধ্যবর্তী দূরত্ব কত হবে? 1 কিলোমিটার হবে, মানে 1000 মিটার। শর্তানুসারে বিসি সমান 1000, বিসি সমান কি বিএফ প্লাস এফসি, মানগুলো বসানো হয়েছে, ঠিক আছে। এক্স কমন নেওয়া হয়েছে, √3 কত হবে? 3 হবে, 3 + 1 কত? 4/√3। তাহলে এক্স সমান 250√3, ঠিক আছে। অতএব উড়োজাহাজটি ভূমি থেকে 250√3 মিটার উপরে আছে। তারপরে দেখো দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত দেওয়া আছে, তাদের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে। এটা হচ্ছে উচ্চতার অনুপাত, এটা ব্যাসার্ধের অনুপাত, ঠিক আছে। শঙ্কু দুটির আয়তনের অনুপাত বের করো। মনে করি লম্ববৃত্তাকার শঙ্কু দুটির উচ্চতা h1 একক, h2 একক এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে r1 একক, r2 একক। তাহলে h1/h2 দেওয়া আছে আর r1/r2 দেওয়া আছে, ঠিক আছে। শঙ্কু দুটির আয়তনের অনুপাত হবে সমান, ঠিক আছে, সূত্র বসানো হয়েছে। তাহলে 1/3 পাই, 1/3 পাই কেটে যাবে, এইটা বাই এইটা হবে। তাহলে r1/r2 হোল স্কোয়ার ইন্টু h1/h2, ঠিক আছে। তাহলে কি হবে? এরপরে মান বসাও, সমান r1/r2 কত দেওয়া আছে? 3/1, তাহলে 3/1 এর হোল স্কোয়ার ইন্টু এর মান দেওয়া আছে 1/3, তাহলে এটা 9/1 হবে, এটা 1/3, তাহলে 3/1 হবে, মানে 3:1, ঠিক আছে, 3:1। এরপরে এগুলো, ঠিক আছে। তারপরে দেখো এটা 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 তোমাদের বইতে করে দেওয়া আছে 144 পেজে এই অঙ্কটা, ঠিক আছে। খুব ভিভিআই এবছর অনেকগুলো পেজে আছে। তারপরে দেখো 2√3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, ঠিক আছে, একটি ফাঁপা গোলকের ভিতর সর্ববৃহৎ যে ঘনকটি রাখা যায়। 2√3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা গোলকের ভিতর সর্ববৃহৎ যে ঘনকটি রাখা যায় তার সমগ্র তলের ক্ষেত্রফল। গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে কি 2√3 সেমি, তাহলে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে? 4√3 হবে, এটা ব্যাসার্ধ। তাহলে ব্যাস বের করতে হলে 2 দিয়ে গুণ করতে হয়েছে, ঠিক আছে। মনে করি ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য x সেমি, তাহলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত হবে? √3x হবে। তাহলে শর্ত অনুসারে কি হবে? √3x সমান হচ্ছে 4√3, তবেই হচ্ছে সর্ববৃহৎ পাবো, ঠিক আছে, ঘনক পাবো। তাহলে এখান থেকে x সমান কত বেরোবে? 4, মানে ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে 4 সেমি। এখানে সর্ববৃহৎ বলা হয়েছে, যে সর্ববৃহৎ ঘনকটি পাওয়া যাবে। অতএব ফাঁপা গোলকের ভিতর সর্ববৃহৎ যে ঘনকটি রাখা যাবে তার সমগ্র তলের ক্ষেত্রফল হবে, ঠিক আছে। 6 × 4 হোল স্কোয়ার সমান 4 × 4 = 1696 বর্গ সেমি। তারপরে দেখো 35 জন তাঁতির সাপ্তাহিক আয়ের তথ্য দেওয়া আছে। আয়ের যৌগিক গড় বের করতে হবে, ঠিক আছে, আয়ের যৌগিক গড় বের করতে হবে। দেখো আয়, টাকায় শ্রেণী অন্তর এটা দেওয়া ছিল, আর পরিসংখ্যা এফআই দেওয়া ছিল, ঠিক আছে। তাহলে বাকি শ্রেণী মধ্যক xi কী করে বের করতে হয়? না, নিম্ন শ্রেণী সীমানা প্লাস উচ্চ শ্রেণী সীমানা বাই 2, মানে এটার সঙ্গে এটা যোগ করে কত হয়? 5500 হবে, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, কত হবে? 2750 হবে। একই রকম এটার সঙ্গে এটা যোগ করতে হবে, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, দিলে এটা পাবো। তারপরে ডিআই সমান xi মাইনাস এ, ঠিক আছে, মাঝে মাঝে একটা পদ নিয়েছি, এটা সবগুলো থেকে বিয়োগ করেছি, মানে 3750 এটা থেকে বিয়োগ করলে এটা হবে, এটা থেকে বিয়োগ করলে এটা হবে, 3750 থেকে 3750 বিয়োগ করলে 0 পাবো, এইভাবে, ঠিক আছে। তারপরে কি ইউআই সমান xi মাইনাস এ বাই এইচ, এইচ হচ্ছে কি শ্রেণী দৈর্ঘ্য, মানে ঊর্ধ্ব শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা করলে কত হয়? 500 হয়। তাহলে প্রত্যেকটা পদকে 500 দিয়ে ভাগ করেছি, মানে কি xi মাইনাস এ, মানে এগুলো তাকে এইচ দিয়ে ভাগ, মানে 500 দিয়ে ভাগ, ঠিক আছে।
আচ্ছা, তারপরে ধরে নিয়ে সাইডে এখানে করেছি, ঠিক আছে। FI/UI বের করা আছে, মানে পরিসংখ্যার সঙ্গে ইউআইগুলো গুণ করা হয়েছে, ঠিক আছে। তাহলে সামেশন অফ FI/UI কত? -10। আর সামেশন অফ FI হচ্ছে যোগ করা হয়েছে 35, ঠিক আছে। না ধরলে তোমরা এইভাবে করবে, ঠিক আছে। এইভাবে না করে এটা করতে পারো লম্বা, ঠিক আছে, করতে পারো। আর নাহলে ছোট ছোট করে করতে হবে। পরীক্ষা হলে এইভাবে করলে কেটে দিতে পারে, ঠিক আছে। পরের পৃষ্ঠা এইভাবে লিখলে কেটে দিবে। তাই তোমাদের এইরকমভাবে করতে হবে, খাতাটাকে এরকম করে বড় হবে, ঠিক আছে। আর না হলে এরকম করবে তোমরা, একটু ছোট ছোট করে লিখবে। তাহলে আয়ের যৌগিক গড় সমান কি? সূত্রটা বসিয়েছি, মানগুলো বসিয়েছি। এর মান হচ্ছে 3750, এইচ হচ্ছে 500, এটার মান -10, আর সামেশন অফ FI হচ্ছে কত? 35। ক্যালকুলেশন করবে। তারপর দেখবে এই অঙ্কটা 386 নম্বর পেজে করে দেওয়া আছে, তোমরা আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে দেখে নেবে।